এই মহিলা তার 1300 কোটি টাকার গাড়িটাকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে। সে তার সমস্ত শক্তি দিয়ে যতভাবে পারে গাড়ির কাঁচটাকে ভাঙার চেষ্টা করছে, কারণ তার 1 বছরের ছোট্ট বাচ্চাটা এই গাড়ির ভেতরে 3 দিন ধরে আটকে আছে। সে আছে একটা দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে তাকে সাহায্য করারও কেউ নেই। এভাবে আর একদিন যদি বাচ্চাটা গাড়ির ভেতরে আটকে থাকে, তাহলে সে না খেতে পেয়েই মারা যাবে। এই গাড়িটা দুনিয়ার সবচেয়ে আধুনিক আর শক্তিশালী গাড়ি। একা একা 3 দিন ধরে কিছু না খেয়ে গাড়িটাকে ভাঙার চেষ্টা করতে করতে সেও এখন ক্লান্ত হয়ে গেছে। গল্পটা শুরু হয় আজ থেকে আরো 4 দিন আগে। কিছুদিন আগেই একটা বিখ্যাত কোম্পানি তাদের সবচেয়ে আধুনিক মডেলের গাড়িটা বাজারে ছেড়েছে। কোম্পানির ভাষ্য মতে এটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী গাড়ি। এই গাড়িটাকে ভাঙা বা চুরি করা অসম্ভব। যত বড় অ্যাক্সিডেন্টই হোক না কেন, কোনো কিছুতেই এই গাড়ির একটা পার্টসও ভাঙবে না। এই গাড়িটার ভেতরে দুনিয়ার সবচেয়ে আধুনিক ফিচার দেওয়া আছে। এই গাড়িটা চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। গাড়িটার সাথে নিজের স্মার্টফোন কানেক্ট করে গাড়ির মালিক দুনিয়ার যে কোনো জায়গা থেকে গাড়িটাকে কন্ট্রোল করতে পারবে। এই মহিলার নাম সান্দ্রা, আর কিছুদিন আগেই সে এই গাড়িটা কিনেছে। আজকে তার 1 বছরের বাচ্চা ডেভিডকে নিয়ে সে তার শাশুড়ির সাথে দেখা করতে যাবে। তার স্বামী কার্ল একজন পাইলট। গাড়িতে ওঠার পরেই কার্ল সান্দ্রাকে ভিডিও কল করে। সে জানায় আজকে সে একটু ব্যস্ত আছে, তাই সে বাড়িতে আসতে পারবে না। এর মাঝেই ডেভিড গাড়িটার ভেতরে দুষ্টামি করতে শুরু করে দেয়। ডেভিডকে শান্ত করার জন্য সান্দ্রা ডেভিডের হাতে নিজের মোবাইলটা দিয়ে দেয়। মোবাইল পেয়ে ডেভিড ভদ্র বাচ্চার মতো মোবাইলে গেম খেলতে শুরু করে। যেতে যেতে পথে সান্দ্রা গাড়ির গ্যাস নেওয়ার জন্য গাড়ির গ্যাস স্টেশনে থামায়। সে ডেভিডকে নিয়ে গ্যাস স্টেশনে গিয়ে তার ডাইপার বদল করে। পাশেই তার সমবয়সী কিছু মেয়ে এটা নিয়ে হাসাহাসি করছিল। সান্দ্রা তাড়াতাড়ি করে ডাইপার বদল করে বাথরুম থেকে বের হয়ে যায়। গ্যাস স্টেশনের পাশেই একটা সুপার মার্কেট ছিল। সে ডেভিডের জন্য কিছু খাবার কিনতে সুপার মার্কেটে ঢুকে পড়ে। ডেভিড আর তার নিজের জন্য কিছু শুকনো খাবার কেনার পর যখন সে ক্যাশ কাউন্টারে টাকা দিতে যাচ্ছিল, তখন সে ক্যাশ কাউন্টারের উপর একটা টিভিতে কার্টুন চলতে দেখে। কার্টুনটাতে দেখাচ্ছিল একটা শিয়াল একটা বক্সকে ভাঙার জন্য সেটা পাহাড়ের উপর থেকে ফেলে দেয়। হঠাৎ সে খেয়াল করে একটা চোর তার গাড়িটাকে চুরি করার চেষ্টা করছে, কিন্তু সান্দ্রা বেশি চিন্তা না করে তার মোবাইলটা ব্যবহার করে মোবাইলের মাধ্যমে গাড়িটাকে লক করে দেয়। এসব করে হঠাৎ সে পাশে তাকিয়ে দেখে ডেভিড তার কাছে নেই। সান্দ্রা অনেক চিন্তায় পড়ে যায়। সে ডেভিডের নাম ধরে ডাকতে ডাকতে মার্কেটের ভেতরে খুঁজতে থাকে। পুরো মার্কেটে কোথাও সে ডেভিডকে খুঁজে না পেয়ে বাইরে চলে যায়। বাইরে গিয়ে এসে দেখে ডেভিড বাথরুমে সেই 3টা মহিলার সাথে তাদের গাড়িতে বসে আছে। তারাও তাকে নিয়ে বেশ হাসাহাসি করছিল। সান্দ্রা তাড়াতাড়ি করে ডেভিডকে তুলে নিয়ে নিজেদের গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজেও গাড়িতে উঠে গাড়ির ভল্ট মোড অন করে দেয়। ভল্ট মোড হলো এমন একটা ফিচার যেটাতে বাইরে থেকে গাড়ির ভেতরে কোনো শব্দ আসে না। সান্দ্রা আপন মনে হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করে। অনেকক্ষণ লম্বা রাস্তা গাড়ি চালানোর পরে সে বোর হয়ে যায়। নিজের বোরডেম কাটানোর জন্য সে তার বান্ধবী সারাকে কল করে। তারা তাকে জানায় সে তার স্বামী কার্লের সাথে এয়ারপোর্টে আছে। তারা দুজন একসাথে হোটেলে তাদের সময় কাটাচ্ছে। এসব শুনে সান্দ্রার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার শাশুড়ির বাড়ির সামনে এসেও বারবার কার্লকে কল করতে থাকে, কিন্তু কার্ল কিছুতেই কল রিসিভ করছিল না। তাই সান্দ্রা আর শাশুড়ির বাড়িতে না ঢুকে সরাসরি এয়ারপোর্টে গিয়ে কার্লের সাথেই দেখা করার সিদ্ধান্ত নেয়। যে আবার গাড়ি স্টার্ট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে এয়ারপোর্টের দূরত্ব ছিল প্রায় 500 কিলোমিটার। সান্দ্রা এতটাই বিরক্ত ছিল যে কোনো কিছুর তোয়াক্কা না করেই এয়ারপোর্টে যাওয়ার জন্যই গাড়ি চালাতে থাকে। অনেকটা পথ যাওয়ার পরে গাড়ির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানায় যে সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই রাস্তাটা পুরো ব্লক হয়ে আছে। সান্দ্রা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞাসা করে তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কোনো বাইপাস রোড আছে কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুগল ম্যাপ চেক করে জানায় আরেকটা বাইপাস রোড আছে, যেটা দিয়ে গেলে সান্দ্রা অনেক তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছাতে পারবে। তবে সেই রুটটা একদমই ভালো না, এটা সম্পূর্ণ পাহাড়ি উঁচু নিচু একটা রাস্তা। কিন্তু নিজের স্বামীর সাথে তারই বান্ধবীর পরকীয়ার কথা জেনে তখন আর তার মাথা কাজ করছিল না। সে তার গাড়ি নিয়ে সেই পাহাড়ের রাস্তার দিকেই রওনা হয়। আস্তে আস্তে দিন শেষ হয়ে রাত হয়ে যায়। রাতের বেলা এই উঁচু নিচু পাহাড়ি রাস্তায় তার গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছিল। রাস্তা এতটাই খারাপ ছিল যে মাঝে মাঝে তার সামনে কি আছে সে কিছুই দেখতে পাচ্ছিল না। সম্পূর্ণ রাস্তা ছিল একদম জনমানুষহীন। সে তার আশেপাশে কোথাও একটা মানুষও দেখতে পাচ্ছিল না। হঠাৎ সে একটা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র দেখতে পায়। অনেকক্ষণ ধরে টানা গাড়ি চালানোর কারণে সান্দ্রার শরীরও খারাপ লাগতে শুরু করে। সে গাড়ি চালানোর প্রতি মনোযোগ ধরে রাখতে পারে না। হঠাৎ তার সামনে একটা হরিণ চলে আসে আর সে হরিণটাকে গাড়ি চাপা দিয়ে দেয়। সান্দ্রা গাড়ি থামানোর জন্য অনেক জোরে ব্রেক করে। হঠাৎই ব্রেকের কারণে ডেভিড ভয় পেয়ে কাঁদতে শুরু করে। বরাবরের মতোই ডেভিডকে শান্ত করার জন্য সে ডেভিডের হাতে নিজের মোবাইল ফোনটা দিয়ে দেয়। তারপর সে কি চাপা দিয়েছে সেটা দেখার জন্য সে গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ির সামনের দিকে চেক করে সে দেখে গাড়ির নিচে একটা মৃত হরিণ চাপা পড়ে আছে। হরিণটার নাড়ি ভুড়ি বের হয়ে চারদিকে ছড়িয়েছিল। সান্দ্রা এটা দেখে অনেক অস্বস্তি লাগতে থাকে। হরিণটা গাড়ির চাকার সাথে এমন ভাবে আটকে গেছে সে গাড়িটাকে নাড়াতেও পারছিল না। এই রাত্রে অন্ধকারে আবার সবকিছু স্পষ্ট দেখাও যায় না। সান্দ্রা বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে কিভাবে কি করা যায়। এর মাঝেই গাড়ির ভেতরে ছোট্ট ডেভিড গেম অন না করে গাড়ি লকের অ্যাপটা অন করে বসে আর না বুঝে গাড়িটা লক করে দেয় আর সাথে সাথে ভল্ট মোডটা অন করে দেয়। যখন সান্দ্রা বুঝতে পারে গাড়িটা লক হয়ে যাচ্ছে সে তাড়াতাড়ি করে গাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে ঢোকার আগেই গাড়িটা সম্পূর্ণ লক হয়ে যায়। গাড়িটা যেহেতু ভল্ট মোডে আছে তাই সান্দ্রা বাইরে থেকে শত চিৎকার করলেও ডেভিড ভেতর থেকে কিছুই শুনতে পাবে না। আর এই 1 বছরের ছোট্ট বাচ্চাটা গাড়ির অ্যাপ সম্পর্কেও কিছু বোঝে না যে নিজে থেকে গাড়িটা আনলক করতে পারবে। সান্দ্রা গাড়ির জানালার পাশে গিয়ে চিৎকার করে ডেভিডকে ভল্ট মোডটা অফ করার কথা বলতে থাকে, কিন্তু ডেভিড তার কথা কিছুই শুনতে পায় না। সে তার নিজের মতোই ফোনের এই অ্যাপ থেকে ওই অ্যাপে ওপেন
করতে থাকে। এক পর্যায়ে হঠাৎ তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। এবার সান্দ্রার জন্য সবকিছু আরো কঠিন হয়ে গেল। সে তার পাশ থেকে একটা শক্ত পাথর নিয়ে গাড়ির কাঁচটা ভাঙার জন্য বারবার সেটাতে আঘাত করতে শুরু করে, কিন্তু গাড়ির এতে কিছুই হয় না। অনেক চেষ্টা করার পর ক্লান্ত হয়ে সে বুঝতে পারে সত্যি গাড়িটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী গাড়ি। তাই সে সাহায্যের আশায় একা একা উল্টো দিকে হাঁটা শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে সে পেছনে ফেলে আসা সেই বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে চিৎকার করতে থাকে ভিতরে কেউ আছে কিনা সেটা জানার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সেদিন কেউই ছিল না। সে গেটটা টপকে ভিতরে গিয়ে দেখতে থাকে। সেখানে একটা রুমে সে প্রয়োজনীয় কিছু আইটেম খুঁজে পায়, যেমন একটা টর্চ লাইট আর একটা বড় রেঞ্জ। এগুলো নিয়ে সে আবার নিজের গাড়ির কাছে ফিরে আসতে থাকে। হঠাৎ তার মনে হয় কেউ তাকে ফলো করছে। সে খেয়াল করে একটা জঙ্গলি কুকুর তাকে ফলো করে আসছে। সান্দ্রা সেটাকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেটা কিছুতেই তার পিছু ছাড়ে না। এক সময় সে গাড়ির কাছে পৌঁছে যায়। কুকুর থেকে বাঁচার জন্য সে গাড়ির উপরে উঠে পড়ে। কুকুরটাও তার পিছু পিছু গাড়ির উপরে উঠে পড়ে। সান্দ্রা অনেক জোরে রেঞ্জ দিয়ে গাড়িটাতে আঘাত করতে থাকে। সাথে সাথে গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। এবার কুকুরটা ভয় পেয়ে দূরে চলে যায়। ক্লান্ত হয়ে সান্দ্রা সে রাতের মতোই গাড়ির উপরেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে প্রচন্ড সূর্যের তাপে তার ঘুম ভেঙে যায়। সাথে সাথে তার ডেভিডের কথা মনে হয়। সে দৌড়ে গিয়ে দেখে ক্ষুধায় আর গরমে ডেভিডের চেহারা সম্পূর্ণ লাল হয়ে গেছে। এদিকে জনমানবহীন মরুভূমির মতো এলাকায় প্রচন্ড সূর্যের তাপে চারদিকে তাপমাত্রা তীব্রভাবে বাড়তে থাকে। গতকাল থেকে এক ফোঁটা পানিও তার খাওয়া হয়নি। কোনো উপায় না দেখে সান্দ্রা সাহায্যের আশায় রাস্তা ধরে হাঁটতে থাকে। সৌভাগ্যবশত অনেকক্ষণ হাঁটার পর সে একটা ছোট নদী দেখতে পায়। সাথে সাথে নদীতে নেমে পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে সে নিজের পেট ভরে। গতকাল থেকে এত পরিশ্রম করার পর এই পানিটা খেতে পেরে তার শরীরে একটু স্বস্তি ফিরে আসে। তারপর সে আবার হাঁটতে শুরু করে। এভাবে আরো কয়েক কিলোমিটার হাঁটার পর সে পরিত্যক্ত একটা বিমান খুঁজে পায়। এদিকে গাড়িটা একটানা একই জায়গায় সূর্যের তাপ পাওয়ার কারণে গাড়ির ভেতরে তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছিল। তবে গাড়ির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক ভাবে সেটা কাউন্টার করার জন্য ভেতরে এসি অন করে দেয়। এদিকে সান্দ্রা পরিত্যক্ত বিমানের মধ্যে ঢুকে অ্যালকোহলিক কোল্ড ড্রিঙ্ক, মানে আমাদের ওই টাইগার বা স্পিড এগুলোর মতো আর কি, এগুলো খুঁজে পায়। সাথে সাথে সে বড় একটা পানির ড্রাম আর একটা ম্যাচও খুঁজে পায়। অ্যালকোহলের ড্রিঙ্কটা সে সেখানেই খেয়ে ফেলে। তারপর পানির ড্রাম আর ম্যাচটা নিয়ে আবার গাড়ির কাছে ফিরে আসতে থাকে। ফেরার পথে সে নদী থেকে পানির ড্রামে আরো কিছু পানি ভরে নেয়। তারপর দৌড়ে আবার গাড়ির কাছে ফিরে আসতে থাকে। গাড়িতে ফিরে এসে দেখে ডেভিডের চেহারা সম্পূর্ণ লাল হয়ে গেছে। সে একদমই দুর্বল হয়ে পড়ে আছে। এদিকে টানা রোদের কারণে গাড়ির ভেতরে তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে গাড়ির ভেতরে এসিও এখন তেমন একটা কাজ করতে পারছে না। সান্দ্রা এটা বুঝতে পেরে গাড়ির উপরে উঠে গাড়িটাকে ঠান্ডা করার জন্য সমস্ত পানি গাড়ির উপরে ঢেলে দেয়, কিন্তু সেই পানি কয়েক মুহূর্তের মাঝে শুকিয়ে যায়। তার এই প্ল্যান কোনো কাজেই লাগে না। এবার সে সম্পূর্ণ নিজেকে অসহায় ভাবতে শুরু করে। সে মনে করতে থাকে হয়তো তার এই আধুনিক গাড়ির কারণেই তার একমাত্র ছেলেকে আজ তার হারাতে হবে। রেগে এসে কাঁদতে কাঁদতে আবার গাড়ির জানালায় রেঞ্জ দিয়ে যত জোরে পারে আঘাত করতে থাকে, কিন্তু এবারও আগের বারের মতোই গাড়িতে একটা দাগও পড়ে না। শুধুই তার শক্তি খরচ হয়। হঠাৎ তার কাছে থাকা ম্যাচটার কথা তার মনে পড়ে যায়। সে শুকনো কিছু ডালপালা সংগ্রহ করে গাড়ির সামনে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করতে থাকে। সে ভাবে ধোঁয়া গাড়ির ভেতরে প্রবেশ করলে গাড়ির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে বিপদ মনে করে হয়তো গাড়ির দরজা খুলে দেবে, কিন্তু এতে উল্টো গাড়ির এসিটাই বন্ধ হয়ে যায়। গাড়ির ভেতরে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। সান্দ্রা হতাশ হয়ে মাটিতে শুয়ে পড়ে। তার চোখের সামনে ভাসতে থাকে কার্ল আর তার বান্ধবী একসাথে হয়ে তাকে দেখতে আসছে। হঠাৎ একটা শব্দে তার হুঁশ ফিরে আসে। সে তাকিয়ে দেখে দূরে আগের সেই জঙ্গলি কুকুরটা দাঁড়িয়ে আছে। কুকুরটা হিংস্র হয়ে তাকে ধাওয়া করতে আসে। আগের মতোই সান্দ্রা গাড়ির উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার গাড়িটা রোদে থাকার কারণে প্রচন্ড গরম হয়েছিল। তাই সে কিছুতেই গাড়িটাকে স্পর্শ করতে পারে না। কুকুর থেকে বাঁচার জন্য সে গাড়ির নিচে আশ্রয় নেয়। কুকুরটা এসে তার পায়ে কামড়াতে শুরু করে। তখনই সান্দ্রা খেয়াল করে গাড়ির নিচে থাকা সেই মরা হরিণটা এখনো পড়ে আছে। সে বুঝতে পারে এই মরা হরিণটার কারণেই হয়তো কুকুরটা বারবার এখানে ফিরে আসছে। তাই সে গাড়ির নিচ থেকে ধাক্কা দিয়ে হরিণটাকে সরিয়ে দেয়, কিন্তু হরিণটা সরানোর সাথে সাথেই গাড়িটা একা একা সরতে শুরু করে। আসলে হরিণটা চাকার নিচে থাকার কারণেই গাড়িটা এক জায়গায় স্থির হয়েছিল। হরিণটা এখন সরে যাওয়ার কারণে গাড়িটা নিচের দিকে নামতে শুরু করেছে। সান্দ্রা অনেক চেষ্টা করে গাড়িটাকে আটকে রাখার জন্য, কিন্তু এত ভারী একটা গাড়ি কিছুতেই সে একা আটকে রাখতে পারে না। সে দেখতে পায় আর কয়েক মিটার এগিয়ে গেলেই গাড়িটা রাস্তা থেকে খাদে পড়ে যাবে, কিন্তু সৌভাগ্যবশত গাড়ির চাকাটা আবারও একটা পাথরে আটকে যায়। এর ফলে গাড়িটাও থেমে যায়। সান্দ্রা কিছুটা স্বস্তি ফিরে পায়। রাস্তার উপর থেকে নিচে তাকিয়ে দেখে সেটা অনেকটাই গভীর। তখনই তার মনে পড়ে যায় গ্যাস স্টেশনের কাউন্টারে দেখা সেই কার্টুনটার কথা, যেখানে শিয়াল একটা বক্সকে ভাঙার জন্য সেটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছিল। সান্দ্রার মাথায় আইডিয়া আসে সেও গাড়িটাকে এখান থেকে নিচে ফেলে দেবে। এতে গাড়িটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রিগার হয়ে গাড়ির লকটা খুলে দেবে। সে বুঝতে পারে এতে তার ছেলের জীবনের অনেক ঝুঁকি আছে, কিন্তু এছাড়া তার হাতে আর কোনো রাস্তা নেই। এভাবে বসে থাকলে হয়তো তার ছেলে গাড়ির ভেতরেই মারা যাবে। সে সাহস করে গাড়ির নিচের পাথরটাকে ভেঙে ফেলে। তারপর আস্তে আস্তে গাড়িটাকে ঠেলতে শুরু করে। ঠেলতে ঠেলতে সে একদম রাস্তার শেষ কিনারা পর্যন্ত নিয়ে যায়। একসময় গাড়িটা সেখান থেকে নিচে পড়ে যেতে থাকে। গাড়িটা যখন নিচে পড়ে যাচ্ছিল, সান্দ্রার প্ল্যান মতোই গাড়িটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদম অ্যাক্টিভ হয়ে যায়। সাথে সাথে গাড়িটা শূন্যের মাঝে নিজেকে ব্যালেন্স করতে শুরু করে। গাড়িটা ঠিক এমনভাবে গিয়ে মাটিতে পড়ে যেন তার চারটা চাকা ঠিক মাটিতেই থাকে। গাড়িটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে ডিজাইন করা
করা হয়েছিল যেন সেটা উপর থেকে পড়ে গেলে অটোমেটিক সমস্ত লক খুলে যায়, যেন ভেতরের যাত্রীরা বের হয়ে আসতে পারে। গাড়ি নিচে পড়ে যাওয়া মাত্রই সান্দ্রা তাড়াতাড়ি করে উপর থেকে নিচে নেমে আসে। নেমে এসে সে গাড়ির কাছে গিয়ে দেখে তার প্ল্যানটা ঠিক মতোই কাজ করেছে। দরজা টান দেওয়ার সাথে সাথেই দরজা খুলে যায়। সে সাথে সাথে তার ছেলেকে বের করে নিয়ে পাহাড়ের ছায়ায় নিয়ে বসে। তার শরীরটা ঠান্ডা করার জন্য সে তার জামা কাপড় সব খুলে দেয়। তখনই সে খেয়াল করে ডেভিড একদমই নড়াচড়া করছে না। সান্দ্রা ভয় পেয়ে যায়, তাই সাথে সাথে তাকে নিয়ে হাসপাতালে দেওয়ার জন্য আবার গাড়ি চালাতে শুরু করে। সান্দ্রা এতক্ষণে বুঝে গিয়েছে যে গাড়িটা সত্যিই বেশ শক্তিশালী, তাই সে পাহাড়ের মধ্যে দিয়ে খুব কনফিডেন্স নিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। কয়েক ঘন্টার মাঝেই সে তার ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে মা আর ছেলেকে পাশাপাশি রাখা হয়। বেশ খানিকটা সময় পর ডেভিডের জ্ঞান ফিরে